শুধু বাংলাদেশের না, ক্রিকেট বিশ্বের হিসাব যদি আপনি করেন তাহলে এমন ভয়ানক এমন আতঙ্কের দিন খুব কম আসছে ক্রিকেটে। আজকে একেবারে লাসিথ মালিঙ্গা থেকে মুশফিকুর রহিম, কেকেআর থেকে মোহামেডান, সব ক্রিকেট দল ক্রিকেট খেলোয়াড় সারা দিন খুব আতঙ্কের মধ্যে কাটাইছে। সেটা হচ্ছে যে পৃথিবীর অন্যতম একজন সেরা তারকা কদিন আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেওয়া আমাদের বাংলাদেশের আমাদের একান্ত নিজেদের তামিম ইকবাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছিলেন। সারাটা দিন বাংলাদেশের 20 কোটি মানুষের ভিতরে কয়েক কোটি মানুষ সম্ভবত বুক ভরে নিঃশ্বাস নিতে পারে নাই। বেশিরভাগ মানুষ আল্লাহ আল্লাহ করছে, ভগবান ভগবান করছে যে কোনো ক্রমে এই লোকটা যেন ফিরে আসে। আসলে যে ক্রিটিক্যাল অবস্থায় তামিম চলে গেছিল, আমি একটা চিকিৎসক ফ্যামিলির ছেলে, একই সঙ্গে আমার বন্ধু বান্ধব প্রচুর ডাক্তার। আমি সবার কাছে শুনে এটুকু বুঝলাম যে এই জায়গা থেকে খুব বেশি মানুষ ফেরে না, খুব বেশি মানুষ ফেরে না। সেরকম একটা জায়গা থেকে তামিমকে ফিরানো হয়েছে। তামিম অলমোস্ট ফিরে আসছে। এখন তামিম কথা বলতে পারতেছে, তামিমের জ্ঞান চলে আসছে, তামিমকে লাইফ সাপোর্ট থেকে বের করে সিসিইউতে দেওয়া হচ্ছে। অবশ্যই ডাক্তাররা বলতেছেন যে সংখ্যা পুরোপুরি কাটে নাই। হ্যাঁ, ডাক্তারদের এটা বলতেই হবে। তারা তো আর বলতে পারবেন না যে ওকে রিং পরানো হয়ে গেছে, এখন যান আবার খেলতে চলে যান। এটা তো পসিবল না। এখন 48 ঘন্টার একটা অবজারভেশন চলবে। এটার ভিতর প্রথম 24 ঘন্টা একটু ক্রিটিক্যাল, কারণ প্রথম 24 ঘন্টায় একটু খারাপ ঘটনা কোথাও কোথাও ঘটে থাকে। তবে তামিমের ক্ষেত্রে এটা ঘটবে না, কারণ ডাক্তাররা বলছেন যে খুবই সুন্দরভাবে ধমনীতে রিং পরানো হচ্ছে। যে ব্লাড কোটটা ছিল ওটাকে একদম দারুণভাবে অপসারণ করা হয়েছে। ফলে এখানে জটিল কিছু হওয়ার কথা না, যদি না স্রষ্টা অন্যরকম ভাবেন। সেই জায়গাটায় আমি একটু আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলেন তো তামিম এই যে একবারে মৃত্যু দেখে আসলো, 22 মিনিট ধরে অলমোস্ট তার হৃৎপিণ্ড বন্ধ ছিল, এই জায়গা থেকে তামিম ফিরলো কি করে? কে ফিরালো তাকে? অবশ্যই স্রষ্টা, অবশ্যই স্রষ্টা। পরম করুণাময় স্রষ্টা চাইছেন বলেই তামিম তার পুণ্য গুণে, তার যে পরিবারের পুণ্য, অসীম পুণ্য এই পরিবারটার, সেই গুণে তামিম ইকবাল আজকে ফিরে আসছে। কিন্তু তামিমকে এই ফিরানোর যুদ্ধটা কে করলো? স্রষ্টা তো একটা ওসিলা দেন, যে কোনো না কোনো ওসিলায় মানুষ ফেরে, মানুষ জেতে, মানুষ বাঁচে। সেই ওসিলাটা ছিলেন একদল চিকিৎসক। সেই চিকিৎসকদের নিয়ে আজকে আমি কথা বলবো। বিশেষত আজকে আমি কথা বলবো এই যে ইপিজেড ফাজিলাতুন্নেসা মুজিব হসপিটালের প্রধান কার্ডিওলজিস্ট ডক্টর মনিরুজ্জামান মারুফ, বা ডক্টর জামান মারুফ। তার বন্ধু বান্ধব লেখেন দেখতেছি ডক্টর জামান মারুফ। তো যাই হোক, আমাদের মারুফ ভাই রীতিমতো তার বাহিনী নিয়ে যুদ্ধ পরিস্থিতির মতো ঝাঁপায় পড়ছিলেন। সেই যে যুদ্ধটা, এই যুদ্ধটার একটু বর্ণনা দেব, এবং আমি বলবো যে কিভাবে আমাদের চিকিৎসকরা আসলে এরকম কম সুবিধার মধ্যেও একটা প্রান্তিক হসপিটালে বসে একটা জীবনকে স্রষ্টার অনুগ্রহে ফিরে আনতে পারেন। সেই জিনিসটা নিয়ে আজকে একটু আলাপ করি। আমরা আসলে একটু পুরো ক্রিকেট ফাটানোটির পক্ষ থেকে, পুরো ক্রিকেট পরিবারের পক্ষ থেকে একটু এই চিকিৎসক দলকে শ্রদ্ধা জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাদের তামিমকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সেই আলোচনাটা করি। দুপুর 3টার দিকে এই ফাজিলাতুন্নেসা মুজিব হসপিটালের পক্ষ থেকে একটা ছোট্ট ব্রিফ মিডিয়াতে পাঠানো হয়। ব্রিফ তো একটা করছেন ওখানকার যে মেডিকেল ডিরেক্টর, উনি ব্রিফ করছেন। এছাড়া কিছু ইনফরমেশন দিয়ে একটা ছোট্ট মেসেজ বিভিন্ন মিডিয়াতে পাঠানো হয়। সৌভাগ্যক্রমে ওটার কপি আমিও পাইলাম। পেয়ে আমি একটু থমকায় গেছি। আমি সিপিআর ব্যাপারটা জানি, যে সিপিআর কিভাবে দিতে হয়। সিপিআর হচ্ছে ওই যে বুক চেপে চেপে হার্টকে আবার চালু করার চেষ্টা করা হয়। এখন এই সিপিআর নাম্বার দেখি 22, মানে 22টা সিপিআর দেওয়া হয়েছে। সঙ্গে 3টা ডিসি শক। ডিসি শক মানে আপনারা সিনেমা টিনেমায় দেখছেন না, যে ওই যে দুইটা এরকম জিনিস নিয়ে বুকে চাপ দিয়ে ছেড়ে দেওয়া হয়, মানে হালকা একটা শক দেওয়া হয় যদি হৃৎপিণ্ডটা ওই শকে নতুন করে যাত্রা শুরু করে। সে 3টা দেওয়া হয়েছে। আমি নিজেই বুঝতেছিলাম যে এইটা খুব স্বাভাবিক ঘটনা না, ছোটখাটো হার্ট অ্যাটাকে এই ঘটনা ঘটে না। আমি তখন এই মেসেজটা আমার কয়েকজন বন্ধু সিনিয়র এই কার্ডিওলজিস্টদের পাঠালাম। তার ভিতরে একজন কার্ডিওলজিস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে ফোন ব্যাক করছেন। ফোন ব্যাক করে বলছেন যে এই যে মেসেজটা তুমি পাঠাইছো, এটা কি তামিম ইকবালের? আমি বললাম জি, তামিম ইকবালের। তো বললো আর শিওর যে 22টা সিপিআর দেওয়া লাগছে এবং 3টা ডিসি শক দেওয়া লাগছে? আমি বললাম ভাই হসপিটাল থেকে তো তাই পাঠাইছে এটা। ও বললো মাই গুডনেস, হি ওয়াজ অলমোস্ট গন। মানে উনি বলতেছেন যে তামিম তো ছিল না। আমি এটা ফেসবুকে এই শব্দটা লিখছি যে তামিম তো ছিল না। উনি বললেন আপনি যদি সোজা বাংলা ধরেন, আমি আপনাকে মেডিকেল টার্ম দিয়ে বোঝাচ্ছি না, এই 22 মিনিট আসলে তামিম প্রায় মৃত ছিল। এই সময় কয়েকবার পরে নিশ্চয়ই তার হৃৎপিণ্ড পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেখেই
তাকে 22 বার সিপিআর করা লাগছে। সাধারণত হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাচ্ছে বা স্পন্দনটা অনিয়মিত হয়ে যাচ্ছে, যে এটা দিয়ে কাজ হবে না, এরকম অবস্থা বুঝলে ডাক্তাররা সিপিআর দেন, তাতেও কাজ না হলে ডিসিশন দেন। তো সিপিআরটা অতগুলো নাম্বার দেওয়া মানে হচ্ছে ডাক্তাররা কোনোভাবেই ফিরাতে পারতেছিলেন না। সেই জায়গা থেকে তামিমের ফেরার কথা ছিল না। এরপর 3টা ডিসিশন দেওয়া হয়েছে। তারপরে গিয়ে হার্ট ধীরে ধীরে কাজ করা শুরু করছে। দেখেন, এরকম একটা রোগীর এনজিওগ্রাম করা, এরপরে ওই যে এনজিওগ্রামটা লাইভে বলছি, আপনারা যদি যারা শুনছেন তো শুনছেন, যারা শোনেন নাই আর একবার বললে, জিনিসটা হচ্ছে যে পা বা হাতের ভেতর থেকে একটা ছিদ্র করে রক্তনালীর ভেতর থেকে ক্যামেরা পাঠানো হয় প্রথমে। ওখানে দেখা হয় যে কি হয়েছে, ভিতরে ব্লক হয়েছে নাকি ব্লাড কোট জমছে, ওটা দেখা হয়। দেখার পরে চেষ্টা করা হয় ওই একই সঙ্গে একই পাইপের ভেতর দিয়ে ইনস্ট্রুমেন্ট পাঠায় দেওয়া। যে ইনস্ট্রুমেন্টের মধ্যে রিং থাকে, আবার ক্লট থাকে, ক্লট বের করে আনার যন্ত্র থাকে, ওগুলো পাঠায় দিয়ে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করার চেষ্টা করা হয়। মুশকিলটা হচ্ছে যে লোকটার হার্টটা চালুই করা হয়েছে এরকম একটা ভয়াবহ প্রসেসের ভিতর দিয়ে, সেই লোকটাকে কিভাবে এনজিওগ্রাম এত শান্তির সঙ্গে করা যায়? এই পুরো ব্যাপারটা করা হয়েছে একটা মফস্বলের হাসপাতালে, একটা মফস্বলের হাসপাতালে। আপনি চিন্তা করতে পারেন যে এই লোকগুলোকে কি যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধটা একটু শুরু থেকে যদি আপনি ভাবেন, যখন তামিম প্রথমবারের মতো বুকে ব্যথা অনুভব করলো, সে সময় টস হয়ে গেছে। টসের সময় ফুটেজ আমরা দেখলাম যে টসে সে দিব্যি কথা বলতেছে, দেবব্রত দা ম্যাচ রেফারি ছিলেন, তার সঙ্গে অনেকক্ষণ কথা বলতেছে। আমার মুখ দেখে মনে হলো যে কোনো একটা আইন কানুন কিছু একটা নিয়ে একটু অসন্তোষ প্রকাশ করতেছে, যেটা তামিমের সিম্বল। ও টুকটাক অনিয়মও সহ্য করতে পারে না। সেই অনিয়মের প্রতিবাদে আমার মনে হলো যে বেশ খানিকক্ষণ 15-20 সেকেন্ড বা তারও বেশি সময় ধরে সে দেবব্রত দার সঙ্গে কি একটা কথা চালাচালি করতেছে। তারপরে যখন সে ড্রেসিং রুমের দিকে গেছে, তখন তার অস্বস্তি লাগা শুরু করছে, ঘামতেছে, বুকে চাপ চাপ লাগতেছে। প্রথম দিকে তো এটা হয়। এরপরে বুকে ব্যথা হয়েছে। তো ওই যেটা বলছি যে ওর যেহেতু ফ্যামিলি হিস্ট্রি আছে, ওর বাবা প্রথমে ডায়াবেটিস গ্যাংগ্রিনের কারণে পা কাটতে হয়েছে, পরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সেটার প্রতিক্রিয়া মারা গেছেন। ওর চাচা একজন হার্ট অ্যাটাক করে মারা গেছেন। ওর ভাই নাফিস ইকবাল, আমাদের বন্ধু, বন্ধু মানেও তাও জুনিয়র বন্ধু, নাফিস ইকবাল, সেও কদিন আগে রক্তনালীতে ওই যে সামান্য চর্বি জমে ওই যে ব্লক হয়ে সেও মস্তিষ্কের স্ট্রোকে ভুগছিল। মানে ওদের ফ্যামিলিতে এই হিস্ট্রিটা আছে। এবং ওদের যে খাদ্যাভ্যাস, ওদের মানে ওদের ফ্যামিলির কথা বলতেছি না, চাটগাইয়াদের, চাটগাইয়াদের প্রতি আমার প্রচুর রেসপেক্ট আছে। কিন্তু ভাই আপনাদের খাওয়া দাওয়ার যে অভ্যাস, মানে 3 বেলা গরু লাগবে, এবং সে গরু মানে কি, সেটাও আমাদের এই যে ঢাকাইয়াদের মতো বা আমাদের দক্ষিণের ওদের মতো কম ঝাল ঝোলে রান্না হবে না, একদম সলিড গরুর কষা মাংস লাগবে। তো এই ফ্যামিলিতে সেটা কমে গেছে এখন, কারণ তারা স্পোর্টসের সঙ্গে জড়িত, তো ফলে এখন আর অত রেড মিট ওরা খায় না। কিন্তু জেনেটিক্যালি তো এটা রয়ে গেছে, কয়েক জেনারেশন ধরে চিটাগাঙের ওই খাদ্যাভ্যাস ওদের। ফলে ওই জিনিস তো আর ওদের ছাড়তেছে না, যতই ডায়েট করুক, যতই জিম করুক, ওই জিন তো পিছন পিছন দৌড়ায়। ওই জিনিসটা তামিমরে ধরলো এবং তামিম বুঝতে পারছে। আমি মোটামুটি নিশ্চিত তামিমের সঙ্গে কথা বলতে পারি নাই, প্রশ্নও আসে না সেটা বলা, কিন্তু আমি নিশ্চিত যে তামিম বুঝে ফেলছে ঘটনাটা কি। ফলে ও গাড়ি নিয়ে প্রথমে ওখান থেকে রওনা হচ্ছে। ওখানে বিকেএসপির ডাক্তাররাও ওখানে বিকেএসপির ডাক্তাররাও ওকে সাপোর্ট দিচ্ছেন, এবং খুব দ্রুত গাড়িতে ওঠার আগে আগে ওর মুখ দিয়ে ফেনা বেরোনো শুরু করছে, পড়ে গেছে। তখন ওকে প্রথম যেটা করা হয়েছে, এই ফাজিলাতুন্নেসা মুজিব হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে প্রথম যখন টের পাওয়া গেছে যে ওর পরপর দুটো হার্ট অ্যাটাক হয়ে গেছে, সেকেন্ড হার্ট অ্যাটাকটা হয়েছে সম্ভবত ও ওই ফাজিলাতুন্নেসা মুজিব হসপিটালে যাওয়ার পথে, অথবা ওখান থেকে যখন ফিরতেছে তখন, এই দুই সময়ের কোনো এক সময় সিভিয়ার হার্ট অ্যাটাকটা হয়েছে, যেটা আসলে ওর জীবন কেড়ে নিচ্ছিল। ওই হসপিটালে ইসিজি করে দেখা গেছে যে অবস্থা ভালো না। সঙ্গে সম্ভবত ট্রোপোনিন আই বলে একটা টেস্ট আছে, এই টেস্টটাও করা হয়েছে, এটা বা ছোটখাটো হার্ট অ্যাটাক হইলেও ধরা পড়ে যায়। এটা করে ওনারা বুঝছেন হার্ট অ্যাটাক। ওনারা বলছেন এখানেই ভর্তি হন, এখানেই ট্রিটমেন্ট করতে হবে, এই অবস্থায় মুভ করা যাবে না। কিন্তু ততক্ষণে ঢাকা থেকে হেলিকপ্টার চলে গেছে। প্ল্যান হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ারে নেওয়া হবে। এখন তামিমরা আবার বিকেএসপির দিকে আসতেছে গাড়ি করে, কারণ হেলিকপ্টার নামছে তো বিকেএসপিতে, তাদেরকে ওখান থেকে হেলিকপ্টারে উঠতে হবে। কিন্তু পথে তামিমের অবস্থা খারাপ হওয়া শুরু করছে। খারাপ মানে একদমই খারাপ। বিকেএসপির ডক্টররা ছিলেন সঙ্গে, তখনও বিসিবির ডক্টররা গিয়ে পৌঁছান নাই। এখানে বিকেএসপির ডক্টরদেরও আমাদের বিরাট স্যালুট দিতে হবে। তারা যে প্রতিবার প্রাইমারি ট্রিটমেন্ট ঠিক মতো করতে পারছেন, 3 দফায় প্রাইমারি ট্রিটমেন্ট তাদেরকে ঠিক মতো করতে হয়েছে, এবং সঠিক জাজমেন্ট, সঠিক ডিসিশন নিতে হয়েছে। ওনরা তখন নিজেরাই ডিসিশন নিয়েছেন, না গাড়ি ঘুরাইতে হবে,
এই অবস্থায় হেলিকপ্টার পর্যন্ত নিয়ে যদি হেলিকপ্টারে উঠানো হয়, হেলিকপ্টার ফ্লাই করে এবারকার পর্যন্ত যাইতে যাইতে অঘটন ঘটে যেতে পারে। ওনারা আবার গাড়ি ঘুরায় ফজিলাতুন্নেসা মুজিবকে আসছেন। আসার পরে দেখেন, প্রথম যখন আমাদের ডাক্তার মারুফের চ্যালেঞ্জটা নিলেন, ওনরা যখন বললেন হ্যাঁ আমরা এখানেই করব, ওনাদের সঙ্গে কিন্তু কোনো ওয়ার্ল্ড ফেমাস ডক্টর নাই। এমনকি ঢাকা ফেমাস ডক্টর যাদের আমরা মনে করি, মানে আমাদের কারোর একটু বুকে ব্যথা হলেই আমরা তো চাই যে সবসময় প্রফেসর দেখাবো, যার যত লিঙ্ক আছে কাজে লাগায় ওই মামারে দিয়ে ফোন দিয়ে কাকারে দিয়ে ফোন দিয়ে আমরা বড় বড় ডাক্তার দেখাতে চাই। ওই লেভেলের ডাক্তার ওনাদের ওখানে ছিল না। আমি ডাক্তার মারুফকে ছোট করতেছি না, ওনারও তো বিশাল দক্ষতা আছে, কিন্তু আমরা নামের পেছনে ছুটি। ফলে তামিমকে আমরা কি করব? তামিমকে আমরা মিনিমাম দেবী সেটি না হলে ছাড়বো না। আবার একবারে ন্যূনতম এবার কেয়ার লাগবে, সুযোগ পাইলে আমরা ওই বামুন গ্রাদে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের মেন্টালি সেট আপ। সেখানে ডাক্তার মারুফরা যখন অ্যাকসেপ্ট করলেন যে আমরা এখানে করব কাজটা, আমরা এখানে ট্রিটমেন্ট নিব, এটাই আসলে ওনাদের যুদ্ধের যে ঘোষণা সেটা। কারণ দেখেন, তামিমের মতো বিশাল সেলিব্রিটি, এমনিতেই বাংলাদেশে তো ডাক্তার পিটানো হচ্ছে সবচেয়ে সহজ কাজ। যে কোনো কিছু একটা হলে আজকে যতগুলো মিডিয়া সাভারে ভিড় করছে, যদি তামিমের 19 থেকে 20 হতো, তাহলে এর ভিতরে 100 মিডিয়া ভিড় করলে 90টা মিডিয়াই নিউজ করতো যে সাভারের নিম্নমানের চিকিৎসা এবং চিকিৎসা অবহেলার কারণে প্রাণ হারালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হ্যাঁ, এই ধরনের হেডির মতো এই ধরনের টেলিকাস্ট হতো ওখান থেকে। এই ডাক্তার মারুফের লাশ খুঁজে পেতেন না আপনি, পাবলিক পিটা এমন অবস্থা করতো, হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ গিয়ে হসপিটালটাই গুড়ায় দিত। দিস ইজ আওয়ার কালচার। আমরা ডাক্তার পিটাইতে পছন্দ করি, আমরা যে কোনো ব্যাপারে ডাক্তারের অবহেলা খুঁজে পাইতে পছন্দ করি। এই ব্যাপারটা একটু পরের দিকে আরেকটু বলবো। ফলে ওনারা জীবনের ঝুঁকি নিয়ে নিলেন। তামিমের জীবনের ঝুঁকি যেমন নিছেন, তার চেয়ে বেশি নিজেদের জীবনের ঝুঁকি নিছেন। বা 19-20 হলে ওনারা জানেন ওনারা মারা যাবেন, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটিদের একজন, তাকে ওনারা একটা মফস্বলে ট্রিটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওকে, ওকে নেওয়া হলো, নেওয়ার পরে এনজিওগ্রাম করা হলো এবং প্রপারলি সেই কাজটা শেষ করা হলো। এই যে বললাম লাইনটা যে স্মুথ ভাবে হয় নাই। ওনরা যখন তামিমকে রিসিভ করছেন, তখন অলরেডি তামিমের হার্ট কাজ করা বন্ধ করে দিচ্ছে। মানে ওনরা প্রথমেই একটা যুদ্ধ ঘোষণা করলো যে না আমরা এখানে কাজটা করতে পারবো, তাতে আমাদের জীবন যায় যাক। এরপরে ওনরা শুরু করলেন সত্যিকারের যুদ্ধ। ওই যে বললাম 22টা সিপিআর দেওয়া প্রথম বুকের উপরে, এবং এটা যে কত শক্তি দিয়ে দিতে হয়, কত শক্তি দিয়ে দিতে হয়, আপনি কাছে দাঁড়ায় সিপিআর দেওয়া না দেখলে বুঝতে পারবেন না। এটা ভয়ঙ্কর একটা শক্তির কাজ, ভয়ঙ্কর একটা টেকনিক্যাল কাজ। এই জিনিসটা এত সহজ না। এটা নিশ্চয়ই ডক্টর মারুফ একা দেন নাই, তার সঙ্গে তার টিম ছিল, সিস্টাররা ছিলেন, সবাই মিলে কাজটা করছেন। শেষ পর্যন্ত ডিসি শক দিয়ে হার্ট চালু করে তারপরে দ্রুততম সময়ে এনজিওগ্রাম করা হয়েছে। মাত্র 2 ঘন্টার ভেতরে তামিমকে ওনরা আসলে প্রাণে বাঁচায় ফেলছেন। এই 2 ঘন্টা প্রক্রিয়ার মধ্যে ওনরা হাতে 2 ঘন্টা পান নাই, এর ভিতরে আধা ঘন্টার বেশি তো গেছে এই যে যাতায়াত অমুক তমুক এইসবে। ওনরা ঘন্টা দেড়েকের ভিতরে তামিমের প্রাণে বাঁচায় ফেলছেন। এই ঘটনাটা বাংলাদেশের সর্বোচ্চ মানের যে কোনো কার্ডিয়াক ইনস্টিটিউটে যদি হতো, বাংলাদেশের হৃদরোগের সবচেয়ে ভালো চিকিৎসা হয়, লোকেরা এভার কেয়ার বা এসব 5 স্টার হসপিটালের দিকে ছোটে। আমি বলি আপনাদের যে কারো সমস্যা হলে মূলত যাবেন হৃদরোগ ইনস্টিটিউট, এই যে আগারগাঁও। এখানে হচ্ছে ম্যাজিক আছে, একদম ম্যাজিক আছে এখানে, একদল যোদ্ধা ডাক্তার সবসময় প্রস্তুত থাকে আপনাকে বাঁচানোর জন্য। তারপরে আছে হচ্ছে মিরপুরে একটা বেসরকারি প্রতিষ্ঠান, ওটা হচ্ছে হার্ট ফাউন্ডেশন, ওটা অসাধারণ অসাধারণ। এসব জায়গায় গেলে বেঁচে ফেরার সম্ভাবনাই বেশি। ওরা যে মানে ট্রিটমেন্ট দিয়ে তামিমকে ফিরে আনছেন, এটা ঢাকায় সর্বোচ্চ জায়গা, যেমন ঢাকা মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউট, পিজি বা হার্ট ফাউন্ডেশন, এই যে কোনো জায়গায় এর চেয়ে ভালো করা সম্ভব ছিল না। কোনোভাবেই এর চেয়ে ভালো করা সম্ভব ছিল না। বরং এত ভালো হতো কিনা আমার সন্দেহ আছে। কারণ ওনারা জিনিসটাকে পার্সোনালি নিছেন, আমার কাছে তাই মনে হয়েছে যে অন্য জিনিসটা পার্সোনালি নিছেন, যে তামিম ইকবালের মতন মানুষ আমাদের এখানে এসছে, এসে মৃত্যুর দুয়ারে দাঁড়ানো, অ্যাকচুয়ালি তো মৃত্যুতেই চলে গেছে। এখান থেকে সোর্সটার যদি অনুগ্রহ থাকে, তাহলে আমরা ফিরাবো তাকে। এই চ্যালেঞ্জটা নিছেন, সেই চ্যালেঞ্জটা তারা জিতছেন। এখন আমি এই জায়গায় কতগুলো জিনিস দেখতেছি যে আমাদের ফেসবুকে কতগুলো জিনিস খুব ভালো লেখা হচ্ছে, আবার খারাপটাও লেখা হচ্ছে। কেউ কেউ বলতেছেন, এই কৃতজ্ঞতাটা প্রকাশ করতেছেন যে আমাদের এই যে ডাক্তার টিমটা যে সাপোর্টটা দিল, যে যুদ্ধটা করলো, এর জন্য তাদের স্যালুট জানানো উচিত। আমরা জানাচ্ছি। একই সঙ্গে কেউ কেউ সমালোচনা করতেছেন যে আমরা সাধারণরা কেন এটা পাই না। দেখেন, এই সাধারণরা কেন পাই না, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তার ভেতরে আমার কাছে প্রথমেই যেটা মনে হয়, আমাদের সাধারণদের আসলে একটু বিবেচনার সমস্যা আছে। আমরা জানি না যে ইমার্জেন্সিতে কোথায় যেতে হয়।
এরকম আপনার যখন প্রাণ সংশয় হবে তখন আপনি কোথায় যাবেন? আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করি আমাদের আশেপাশে একটু দামি হাসপাতাল খোঁজার চেষ্টা করি। আমি যেগুলোকে ওই যে 5 স্টার হসপিটাল বলি বা কর্পোরেট হসপিটাল বলি ওদের সক্ষমতা আছে। এটা আমি মানি। ওদের কিন্তু সত্যিই সক্ষমতা আছে। কিন্তু এ বাদে আমাদের মিড লেভেল যেসব বেসরকারি হাসপাতাল তাদের না ইমার্জেন্সি সিচুয়েশন সামলানোর মতো পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক থাকে না। ইকুইপমেন্ট থাকে, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক থাকে না। ফলে এসব ক্ষেত্রে আমি বলি যে প্রথমে চোখ বুজে সরকারি প্রতিষ্ঠানে যেতে হবে। সরকারি প্রতিষ্ঠানে একটা সুবিধা কি, প্রচুর ডাক্তার থাকেন এবং এই ডাক্তাররা সবসময় যুদ্ধংদেহী একটা অবস্থায় থাকেন যে আসো একটা যুদ্ধ হয়ে যাক। মানে এই ডাক্তারগুলো যারা ইমার্জেন্সিতে ডিউটিতে থাকেন এইসব সরকারি হাসপাতালে এদের মেন্টাল সেট আপটাই থাকে যে যমরাজ আসতেছে, কোনো একটা রোগীর সঙ্গে ওই যমরাজের সঙ্গে মারামারি করতে হবে, মারামারি করে রোগীটারে ফিরাইতে হবে। আমি একটা কথা প্রায় রসিকতা করে বলি যে আমাদের ঢাকা মেডিকেল দেখছেন না, গিঞ্জি নোংরা, আপনার ভাল লাগে না, আমারও ভাল লাগে না এখানে। কিন্তু ঢাকা মেডিকেল থেকে যতগুলো রোগী আপনি দেখেন গেট থেকে বেরোয়, মানে সুস্থ হয়ে বেরোচ্ছে, এর 90% অ্যাকচুয়ালি মরার কথা ছিল। এর 90% খাতা কলমে মরার কথা ছিল। এই 90% ফিরাই দিছে ওখানকার ইন্টার্ন ডাক্তার এবং ইমার্জেন্সি বিভাগের ডাক্তাররা লড়াই করে। এটা আমি জেনে বুঝে বলতেছি। সোর্সটা শুধুমাত্র ওদের এই লড়াইটারে কৃপা করে বলেন যে তোরা এত কষ্ট করতেছিস, ওকে যা, এই প্রাণটা অনুগ্রহ দিলাম। আমি এইভাবে দেখি এদের লড়াইটাকে। শুধু ঢাকা মেডিকেল না, এই লড়াই বাংলাদেশে প্রচুর জায়গায় হয়। এমনকি জেলা পর্যায়ের যে হসপিটালগুলো যেখানে কোনো রকম টেকনিক্যাল সুবিধা নাই, যন্ত্রপাতি নাই, অক্সিজেনের সাপোর্ট নাই, ইসিজি মেশিনটা কাজ করে না, এক্স রে মেশিনটা কাজ করে না, সেখানেও ডাক্তাররা এই লড়াইটা করেন, সেখানে ওই লড়াইটা করেন। ফলে আপনাকে প্রথমে আমাদের সরকারি প্রতিষ্ঠানের উপরে ট্রাস্ট তৈরি করতে হবে। এটা আপনাকে আগে করতে হবে। আপনি যে অপেক্ষায় আছেন যে সরকার কবে এগুলার কর্পোরেট চেহারা দিবে, কবে সুন্দর হবে, তারপরে আপনি যাবেন, ততদিনে আপনি মরে যাবেন। ফলে ওখানে গিয়ে আপনার নোংরার ভিতরে শুয়ে থাকতে হোক, আপনার ওখানে 10 টাকা ঘুষ দিতে হোক, যাই হোক পরিস্থিতি, সরকারি হাসপাতালে গেলে সেরা চিকিৎসা পাবেন। এই প্রসঙ্গে ওই যে অবহেলার কথাটা আরেকটু বলি, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই অবহেলার যে অভিযোগগুলো আসে, এই অভিযোগগুলো ভ্রান্ত এবং আমাদের মিডিয়ার একেবারে মূর্খতার একটা চরম উদাহরণ। মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে তামিমরে বুক চাপে ধরে সিপিআর দিচ্ছে না, এই ঘটনা যদি ওই যে ইউটিউব মিডিয়া এখন যেগুলো তৈরি হয়েছে এই যে দেবব্রতর মতো এদের চোখের সামনে ঘটে, এরা রগে একটা হেডলাইন করবে, বুক চেপে তামিমকে মেরে ফেললেন ডাক্তাররা। মানে এই ধরনের সাংবাদিকতা এখন বাংলাদেশে চলতেছে, সব সেক্টরে চলতেছে। তার ভিতর মেডিকেল একটা খুব ইফেক্ট করতেছে। কারণ এরকম একটা নোংরা মূর্খের মতো কথা বলাতে যেটা হয়, পাবলিক উত্তেজিত হয়ে যখন কেউ স্বজন হারায় সে তো আসলে ব্লেম দেওয়া কাউকে খোঁজে, যে কোনো একটা কিছু পাইতাম যেটার কারণে আজকে আমার বাবা মারা গেল, যেটার কারণে আমার সন্তান মারা গেল। মানুষ ওই সময় ব্লেম দেওয়ার লোক খোঁজে। দেখবেন ছোটখাটো আপনার হাত কেটে গেছে, হাত কেটে গেলেও আপনার মনে হয় নিজেই কাটছেন, নিজেই বেলেরে হাত কাটছেন, তারপরেও মনে হয় আশেপাশে কাউরে পাইতাম, এই এই ছেলেটা আমার ছেলেটার জন্য হাত কাটছেন। মানুষের স্বভাবটাই এরকম। ফলে ওই স্বজনরা ওই সময় যেহেতু ব্লেম দেওয়ার জন্য ডাক্তার পেয়ে যায়, সাংবাদিক ওই কথা বলে ফেলছে, বা হয়তো ওই স্বজন বলছে, ও ব্লেম দিতে চাচ্ছে, ও বলে যে ডাক্তাররা দেখে নাই ঠিক মতো, বুকের উপরে এরকম উঠে 2 বার চাপ দিচ্ছে, তারপরে আমার বাবা মরে গেছে। আরে চাপ দিচ্ছে তো বাঁচানোর জন্য, কিন্তু ও ভাবছে ওরে চাপে মেরে ফেলছে বাবারে। এটার ফলে ওই কথা যেই বলে ওই কথা শুনে আমরা যখন ওই শিরোনাম করে ফেলি, ওই ভুল চিকিৎসার সাংবাদিকতা করি, তখন লোকজন গিয়ে ওই লোকটাকে মারে। এর মাঝে এটা সম্ভবত গত করোনার শেষ দিকে এরকম একটা ভুল চিকিৎসার ভুয়া খবরের প্রেক্ষিতে একজন ডাক্তারকে রোগীর স্বজনরা মারতে মারতে 4 তলা থেকে ফেলে দিচ্ছে, সে নিচে পড়ছে, নিয়ে সে লাইফ সাপোর্টে ছিল, পরে মারাই গেছে। খুলনাতে একজন ডাক্তারকে এই করোনার আশেপাশের সময় পিঠায় মেরে ফেলছে মানুষ। বাংলাদেশে প্রতি মাসে আমার ধারণা 1-2 জন ডক্টরকে হসপিটালে যেতে হয় এই ভুল চিকিৎসার ভুয়া খবরের কারণে। প্রথম যেমন বললাম যে আপনাকে সরকারি হাসপাতালে যাইতে হবে, সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে যাইতে হবে, হাতের কাছে না থাকলে এরকম ফাজিলাতুন্নেসা মুজিব জাতীয় যেসব হাসপাতাল আছে যাদের ইমার্জেন্সি আছে সেই জায়গায় যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই ভুয়া চিন্তাটা মাথা থেকে সরাইতে হবে। কোনো ডাক্তার কোনো ডাক্তার অবহেলা করে রুগী মারে না। হ্যাঁ, ভুল করতে পারে, ভুল তো মানুষ মাত্রই করতে পারে। সেটা একজন ইঞ্জিনিয়ার করতে পারে, একজন জাস্টিস করতে পারেন, একজন সাংবাদিক তো করতে পারেই, যে কেউ করতে পারে, ওনার ভুল হতে পারে। কারণ ওনার সামনে 20টা 25টা অপশন থাকে, ওনাকে খুব ক্রিটিক্যাল ডিসিশন নিতে হয় সব, যে কি করবো। এই যে তামিমের ক্ষেত্রে যেটা হলো, এনজিওগ্রামটা কি এখনই শুরু করবো নাকি আর কয়েকটা মিনিট ওয়েট করব? এখনই যদি শুরু না করি তাহলে তো ব্লক সরাইতে দেরি হবে, আবার যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, আবার এখনই যদি শুরু করি তাহলে তো আরেক সমস্যা, যদি ওই ইয়ে পর্যন্ত ব্লক পর্যন্ত পৌঁছানোর আগে হার্ট অ্যাটাক হয়ে যায়,
নানা রকম ক্রাইসিস, ওনাদেরকে আসলে সুপার কম্পিউটারের মতো কাজ করতে হয়। তার ভিতরে একটা দুটো ভুল ডিসিশন হতেই পারে, এবং সেটাও না আমি ভুল ডিসিশন হিসেবে দেখি না। এটা হচ্ছে সাকিবের ভাষায় বলতে হয় জিনিসটা, যে ক্যাপ্টেন্সিতে ভুল ঠিক বলে কিছু নাই, ওই ক্যাপ্টেন্সিতে চমক জাগানোর ডিসিশন বলে কিছু নাই। আপনি আপনার সেরা ডিসিশনটাই সবসময় নেন, কিন্তু যেটা হয় ওটা কখনো কাজে লাগে কখনো লাগে না। ডাক্তারদের ক্ষেত্রেও তাই, তারা তার সেরা ডিসিশনটাই নেয়, সেরা কাজটাই করে, কিন্তু কখনো লাগে কখনো লাগে না। আর সোর্সটা সাপোর্ট লাগে, তো সোর্সটা তো সবাই ওই সাপোর্টটা দেয় না, সবার প্রতি তার ওই অনুগ্রহ থাকে না। তাহলে কি আমি দাবি করতে চাচ্ছি যে ডাক্তারদের ভিতরে দুর্নীতি নাই, ডাক্তারদের ভিতরে খারাপ ডাক্তার নাই, কমিশন খোর ডাক্তার নাই? অবশ্যই আছে। আপনার সোসাইটি করাপ্টেড, আপনার সোসাইটিতে করাপশন এক্সিস্ট করে, আপনার সোসাইটিতে কমিশন বাণিজ্য এক্সিস্ট করে, লোভ এক্সিস্ট করে। ফলে সোসাইটিতে যে শতাংশ হারে আছে, ডাক্তারদের ভিতরে ওই শতাংশ হারে আছে। এটাই থাকা উচিত। সামাজিক বিজ্ঞান তাই বলে যে প্রত্যেক পেশায়, সাংবাদিকতা পেশায়, বিচার পেশায়, সব পেশায় এটুকু অসৎ লোক থাকবে। এটুকু অসৎ লোক যতক্ষণ আপনি সোসাইটিরে ধরেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মতো কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে না পারতেছেন ততক্ষণ থাকবে। ফলে তাদেরকে অ্যাভয়েড করেন, তাদেরকে অ্যাভয়েড করে আস্থা রাখেন ডাক্তারদের উপরে। এটা হচ্ছে মানুষ হিসাবে, রোগী হিসাবে, অসুস্থ হিসাবে আমাদের কর্তব্য। রাষ্ট্রের কর্তব্য কি? রাষ্ট্রের খুব দ্রুত একটা করণীয় আছে। এই যে আমাদের দেশ থেকে মানুষ সবচেয়ে বেশি চিকিৎসা নিতে যেত ইন্ডিয়াতে, আজকে অলমোস্ট 1 বছর হতে আসলো এটা বন্ধ আছে। লোকজন এখন খুব ঠেলায় না পড়লে ওই মেডিকেল ভিসা করে ইন্ডিয়া যাচ্ছে না, যেহেতু ইন্ডিয়ার সাধারণ সব ভিসা বন্ধ। ফলে আমাদের রাষ্ট্র এখন একটা প্রস্তাব পাচ্ছে চীনের কাছ থেকে, সম্ভবত চীনে দুটো হাসপাতাল ডেডিকেটেড করা হয়েছে বাঙালিদের জন্য, আমরা গিয়ে ওখানে চিকিৎসা নিচ্ছি। আমি বলি রাষ্ট্র অলরেডি ডক্টর ইউনূস যেটা বলছে, আমি ওনাকে এই জায়গাটায় প্রবল সমর্থন দিতে চাই এবং আশা করি উনি এটা সফল হবেন। সেটা হচ্ছে উনি চীনকে বলতে যাচ্ছেন, এই যে আজকে বা কালকে উনি বোধহয় চীনে যাবেন, উনি চীন সরকারকে বলতে যাচ্ছেন যে বাবা আমাদের জন্য তোমাদের এখানে হসপিটাল রাখার দরকার নাই, তোমরা এই নেটওয়ার্কের কিছু হসপিটাল আমাদের ওখানে করো। এটা খুব জরুরি ভাই, খুব জরুরি। কারণ আমাদের রাষ্ট্রের সামর্থ্য তো সীমিত। আমাদের রাষ্ট্রের পক্ষে রাতারাতি ঢাকা মেডিকেলের একটা 5 স্টার বানায় ফেলা বা দেশে প্রচুর সুযোগ সুবিধা সম্পন্ন হসপিটাল বানানো এগুলো কঠিন। আমাদের প্রচুর যোদ্ধা চিকিৎসক আছে, একেবারে ডাইহার্ড যোদ্ধা চিকিৎসক আছে, এটার নাম্বার পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে বেশি, এবং যোদ্ধা হিসেবে তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আগান, কিন্তু তাদের হাতে সুযোগ সুবিধা নাই। তাদেরকে ওই আসলে কন্ডম দিয়ে ডেলিভারি সিস্টেম আবিষ্কার করতে হয়। আমাদের চিকিৎসকরা যে কি মহৎ মহৎ কাজ করেন, এগুলো আপনার খোঁজ খবর না রাখলে বুঝবেন না যে কোন লেভেলে খেলতেছে এরা। হাতে কিচ্ছু নাই, খালি হাতে রীতিমতো যে পারমাণবিক বোমার সঙ্গে যুদ্ধ করতেছে এরা। পৃথিবীর অন্যান্য দেশে যেখানে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেখানে এদের হাতে একদম সেকালের কিছু ফর্সেপ আর সেকালের কিছু কাইচি, এই দিয়ে এরা যুদ্ধ জিতে যাচ্ছে। অপারেশন থিয়েটারে কারেন্ট চলে যায়, টর্চ লাইট জ্বালায়, 10 জনে এর মাঝে একসঙ্গে মোবাইলের আলো জ্বালায় ওটি শেষ করছে, কোথায় নিউজ পড়তেছিলাম। ভাই এটা পৃথিবীর কোথাও সম্ভব? এটা বাংলাদেশ বলে সম্ভব, এটা বাংলাদেশ বলে সম্ভব। এখানকার চিকিৎসকরা এই কাজ করে, আর আমরা সেই চিকিৎসকদের মারি, আমরা সেই চিকিৎসকদের মারি। যাই হোক, রাষ্ট্রের যেটা করণীয় সেটা হচ্ছে প্রতিটা বিভাগে অন্তত পারলে প্রত্যেকটা জেলায় হাই ফ্যাসিলিটিস হসপিটাল করা, যেখানে আমাদের এই যোদ্ধা চিকিৎসকদের চাকরি দিতে হবে। কাজটা কিন্তু আমরাই করব, আমাদের ডাক্তাররাই করবেন। বড় জোর ওনারা এসে আমাদের একটু প্রশিক্ষণ দিবেন যন্ত্রপাতি অপারেশনের ব্যাপারে, কিন্তু আমরা মূল কাজটা আমাদের ফোর্সের হাতে ছাড়বো। কারণ এত ভালো ফোর্স আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না, এত ভালো যোদ্ধা ফোর্স আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না। ফলে এই ফোর্সের হাতে আপনাকে আধুনিক প্রযুক্তি দিতে হবে, আধুনিক হসপিটাল দিতে হবে, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। এবং রাষ্ট্র, আমি যতদূর বুঝতেছি, বহুকাল পরে রাষ্ট্র সেই পথে হাঁটার চেষ্টা করতেছে। অন্তত প্রফেসর ইউনূস আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা, উনি সেই চেষ্টা করতেছেন, অসাধারণ ব্যাপার। এবার আমাদের মিডিয়ার এবং কর্পোরেট জগতের একটা করণীয় আছে। ভাই একটু লোভ সামলান, একটু লোভ সামলান, মিডিয়া একটু ভিউয়ের লোভ সামলান, এবং একটু মেডিকেল সেক্টরে, যেমন আমি প্রথম আলোর কথা বলতে পারি, প্রথম আলোর মেডিকেল সেক্টরটা যিনি সামলান, উনি মোটামুটি একজন দক্ষ চিকিৎসকের যেরকম চিকিৎসা জ্ঞান আছে, ওনারও তাই আছে। এরকম কয়েকটা মিডিয়া আছেন, প্রথম আলোতে শিশিরদা আছেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম দক্ষ চিকিৎসকদের কনসালটেন্ট হিসাবে রাখা হয়। তো প্রথম আলোতে একসময় ছিলেন লম্বা সময় ধরে একজন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক ছিলেন, প্রথম আলোর সঙ্গে জড়িত। উনি এই চিকিৎসা বিষয়ক রিপোর্টগুলো দেখে দিতেন। তো আমি প্রথমেই মিডিয়াগুলোকে বলি যে আপনারা চিকিৎসা বিজ্ঞান এত স্পেশালাইজড একটা জিনিস, এত স্পেশালাইজড একটা জিনিস, এইখানে একটু এই জায়গায় বি হয়ে গেলেই না ব্যাপারটা পুরো অর্থ বদলে যায়। ফলে আপনাকে বুঝতে হবে, যদি আপনি চিকিৎসক নিয়োগ দিতে না পারেন ওই সেক্টরে,
তাহলে অন্তত তাদেরকে ট্রেনিং করানোর ব্যবস্থা করেন। আপনি এটা বললেই আমার ধারণা বিএমএ আছে, সাচিব আছে, তারপরে বাংলাদেশ গভর্নমেন্ট আছে, এরা ট্রেনিং এর ব্যবস্থা করবে। আমি বলি যে নোয়াবের মাধ্যমে একটা প্রসেস করেন যে যারা মেডিকেল রিপোর্টিং করবে তারা একটা 6 মাসের কোর্স করবে, বেসিকটা বোঝা, যে বুকে চাপ দেওয়া মানে যে মারে ফেলার না, ওটা যে সিপিআর দেওয়া, এইটুকু অন্তত বোঝা, এইটার একটা প্রসেস করা। আর দয়া করে ভিউয়ের লোকটা সামলান। ভিউয়ের লোভের কারণে এইসব উদ্ভট নিউজ, উদ্ভট হেডিং, উদ্ভট লাইভ পড়েন না। আর কর্পোরেট ওয়ার্ল্ডকে বলে, ভাই আপনারা চিকিৎসা সেবা দিতে আসছেন, আমার একটু খারাপ ভাবে বলতে ইচ্ছা করতেছিল যে চিকিৎসা ব্যবসা করতে আসছেন, খুবই ভালো কথা। সারা পৃথিবীর চিকিৎসা এখন ব্যবসা হয়ে গেছে। সেই ব্যবসাটা কর্পোরেট ওয়ার্ল্ডের হাতে গেছে এবং সেটা নিয়ন্ত্রণ করে মূলত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। এখন আজকে এটা নিয়ে বলতে গেলে আমি আসলে তো মূলত স্পোর্টস নিয়ে বলি, সেখানে চিকিৎসা নিয়ে এত কিছু বলাটা আসলে একটু বাড়াবাড়ি হয়ে যায়। তারপরে সংক্ষেপে বলি, সারা পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা কর্পোরেট ওয়ার্ল্ড এবং ইন্স্যুরেন্স কোম্পানির হাতে চলে গেছে। আপনি আমেরিকায় কোনো ফ্রিল্যান্স নাই, কোনো ফ্রি চিকিৎসা নাই। আজকে আপনি 10 টাকার টিকিট কেটে বাংলাদেশে সর্বোচ্চ মানের চিকিৎসা নিতে পারেন, কিন্তু আমেরিকায় আপনাকে বছরে 10,000 $15,000 আপনাকে ইন্স্যুরেন্স ফি দিতে হবে, শুধুমাত্র একটু জ্বর হইলে যাতে ডাক্তার দেখাইতে পারেন সেই জন্য। তার মধ্যে গুরুতর কিছু হইলেও ইন্স্যুরেন্স কাভার করবে না, যেমন দাঁতেরটা কাভার করবে না, চোখেরটা কাভার করবে না, স্ট্রোক করলে কাভার করবে না। এরকম একটা সিস্টেমের মধ্যে তারা বসবাস করতেছে। এই সিস্টেমে যাতে আমরা রাতারাতি ঢুকে না যাই, এখানে রাষ্ট্রকে সংগ্রাম করতে হবে, আমাদের চিকিৎসকরা সংগ্রাম করতেছেন এই সিস্টেমে যাতে আমরা না ঢুকি, সেই জন্য আমাদের পাবলিকের সাপোর্ট লাগবে। আর সেখানে আমাদের যারা লোকাল কর্পোরেট তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এত নিষ্ঠুর হয়েন না। আপনারা এই যে প্রচার প্রপাগান্ডা যেগুলো চলে, এগুলোতে যে আপনাদের টুকটাক ইন্ধন আছে, এটা তো আমরা বুঝি। এতটাও মূর্খ না তো যে এই যে ভুল চিকিৎসার হাইপ মাঝে মাঝে ওঠে, একেবারে খালি খালি ওঠে না, এগুলো বুস্ট করা হয়। আমার চোখের সামনে দেখে আমি ভুল চিকিৎসার নিউজ থার্ড পার্টি কেউ একটা বুস্ট করছে, মানে নিউজটা ছাপা হয়েছে একটা পত্রিকায়, পাবলিশ হয়েছে একটা পত্রিকায়, এটা কোনো একটা থার্ড পার্টি বুস্ট করছে। অর্থ বোঝেন না? এর অর্থ আপনি বোঝেন না যে থার্ড পার্টি কারা? যাদের ইন্টারেস্ট আছে যে সরকারি চিকিৎসা কেন্দ্রে যাতে পাবলিক আর না যায়, যাতে বেসরকারির দিকে আসতে থাকে, তাদের ব্যবসাটা রমরমা হবে, একসময় পুরো জিনিসটা তাদের হাতে চলে যাবে, আপনি আর কোথাও স্বল্প মূল্যে চিকিৎসা পাবেন না। এই কারণে আপনাদের কর্পোরেট যারা লোকাল কর্পোরেট তাদের হাতে ধরে ইয়ে করি যে আপনার ব্যবসা করতেছেন করেন, কিন্তু দয়া করে দেশের সিস্টেমটা শেষ করে দেওয়ার চেষ্টা করবেন না। এটা আপনার দেশের সিস্টেম, আপনার দেশের সিস্টেম। এই সুন্দর সিস্টেমটা থাকতে দেন, যে এখানে এখনো বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির হয়, এখনো ঝড় হলে বন্যা হলে চিকিৎসকরা দল বেঁধে গাড়ি নিয়ে সেখানে চলে যান ফ্রি ট্রিটমেন্ট করতে। এই সেই দেশ, এটা বাংলাদেশ। এই বাংলাদেশের সিস্টেমটা শেষ করে দেন না। ফলে সবার প্রতি অনুরোধ, আমাদের এই চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখেন, এখানে বিনিয়োগ করেন, এদেরকে সাপোর্ট দেন, কথায় কথায় চিকিৎসকদের পিটায়েন না। তাহলে আমরা এই মারুফ ভাইয়ের মতো, এই যে ডাক্তার মারুফ, এরকম সব চ্যালেঞ্জার দেখতে পাবো। আমি বারবার বলি, সব জায়গায় বলি, আরেকবার খুব বুক খোলায় বলে, যে আমাদের দেশে দুটো সেনাবাহিনী আছে। একটা সেনাবাহিনী আমাদেরকে সবকিছু থেকে রক্ষা করে। এই যে কত রকম দুর্যোগ যাচ্ছে আমাদের কপাল থেকে, কত রকম কত কি ঘটে যাচ্ছে গত আগস্ট থেকে, তারপরেও আমরা যে আজকে শান্তিতে আছি, আজকে ঘরের মধ্যে আছি, একমাত্র কারণ আমাদের একটা দুর্দান্ত সেনাবাহিনী আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আরেকটা সেনাবাহিনী আছে যাদেরকে আমরা ডাক্তার বলেছি। এই সেনাবাহিনীটা আমাদেরকে বাঁচায় রাখছে। এই দুটো সেনাবাহিনীর কারোর কোনো ক্ষতি করেন না, কোনোভাবে এদেরকে আপনারা মোরালি ডাউন হইতে দিয়েন না। এই দুই ফোর্সে কোনো একটা যদি মোরালি ডাউন হয়ে যায়, আপনাকে ঠেকানোর জন্য আর কেউ থাকবে না। আমরা আজকে বেঁচে আছি এদের কল্যাণে। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। কি বলতে কোথায় চলে গেলাম, মানে ধান মানতে শিবের গীত গাওয়ার চেয়েও বোধহয় বেশি হলো। বলতে বসছিলাম তামিমের গল্প, সেখান থেকে কোথায় কোথায় চলে গেলাম, সেই দিকে ইঙ্গিতপূর্ণ কথাও বললাম। যাই হোক, ডক্টর মারুফের এবং তার টিমের প্রতি আবার অশেষ শ্রদ্ধা, আপনাদের প্রতি হাত জোর করে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের প্রিয় মানুষ, আপনারা আমাদের নয়নের মণি তামিম ইকবালকে ফিরায় দিচ্ছেন। এটার জন্য আমরা আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আজীবন কৃতজ্ঞ থাকবো। ডক্টর মারুফ, আমি আশা করি যে আপনি এর জন্য রিওয়ার্ডেড হবেন। দরকার নেই আনুষ্ঠানিক পুরস্কারের, এই ভালোবাসাটা পাইলেন, এই যে ভালোবাসা পাবেন, এটাই আপনার রিওয়ার্ড। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।